ডিয়ার স্টুডেন্টস, ইন্ট্রোডাকশন টু প্রোজের দ্য লাঞ্চন শর্ট স্টোরির লেসন 5-এ তোমাদের ওয়েলকাম। আর এই লেসনে আমরা আলোচনা করব এই শর্ট স্টোরিটির কিছু ইম্পর্টেন্ট থিমস নিয়ে। ইতিপূর্বে আমরা টেক্সট পড়েছি, সামারি পড়েছি, আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে থিমেটিক ডিসকাশন। অর্থাৎ এই গল্পটি পড়ে আমরা কি কি বিশেষ থিম পেতে পারি। ওকে, এই থিমেটিক ডিসকাশনটি খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যে তোমরা যখন ব্রড কোর্সে লিখবে তখন এই থিমেটিক আইডিয়াতেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। শুধু গল্পটি ধারাবাহিকভাবে তুলে দিলে কিন্তু ভালো মার্ক পাওয়া যাবে না, যেটা প্রধানত তোমরা সবাই করে থাকো, যে গল্পের সামারি জানলেই উত্তর করে দেওয়া যায়। হ্যাঁ, তুমি কিছু লিখতে পারবা, স্যাররা হয়তো কিছু মার্ক দিবে, কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু ভালো মার্ক পাবে না। তোমাকে আলোচনার অ্যাঙ্গেলটা বুঝতে হবে, তাই না? এ কারণেই দেখো, গল্প একই, আলোচনাও একই, কিন্তু আমাদের আলোচনার যে পার্সপেক্টিভ, এই ব্যাপারগুলো কিন্তু ভিন্ন, তাই না? সেই আমরা লাইফ অ্যান্ড লিটারি যে ক্যারিয়ার পড়েছি রাইটারের, তারপরে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পড়লাম, প্রায় একই আলোচনা হয়েছে। তারপরে টেক্সট পড়লাম, টেক্সটের সাথে সামারি পড়লাম, এগুলোও কিন্তু ধরেন একই বিষয়কে কিন্তু বারবার আমরা বলে আসছি বা আলোচনা করছি। এতে তিন ধরনের উপকার হচ্ছে। একটা হচ্ছে রাইটারের সাথে আমাদের টেক্সটের একটা যে কানেকশন, সেটা করতে পারছি। এবং বিশেষ করে এই গল্পের যিনি প্রোটাগনিস্ট, রাইটার, এবং যাকে কেন্দ্র করে এই গল্পটি, সেই লেডির বৈশিষ্ট্য কিন্তু আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়ত হলো, আমরা অনেকগুলো ওয়ার্ড মিনিং জেনেছি, যে ওয়ার্ডগুলো এই টেক্সটের সাথে রিলেটেড, যে ওয়ার্ডগুলো ব্যবহার করলে স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে? অনেক সময় আমরা নর্মাল ওয়ার্ড ইউজ করে থাকি, যেগুলো আমাদেরকে খুব একটা ভালো মার্ক নিয়ে এনে দেয় না। এই জন্য তোমাকে কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করতে হবে, যে ওয়ার্ডগুলো টেক্সটের সাথে যায় এবং তোমার যে ওয়ার্ড স্টক আছে বা তোমার যে ইংরেজিতে একটা ভালো দক্ষতা আছে, এটা যেন তুলে ধরে। ওকে, আরেকটি বিষয় হলো যে তোমার আলোচনার যে বিভিন্ন ধরনের দিক, হ্যাঁ, আসপেক্ট, কিভাবে আলোচনা করতে হয়, এই সম্পর্কে কিন্তু তোমার একটা ধারণা হয়ে যাচ্ছে। তাই তোমরা ভিডিও ক্লাসগুলো খুব মনোযোগের সহিত দেখবে। আর যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার টেক্সটের সাথে কিন্তু আমি টেক্সটের যে নতুন নতুন ওয়ার্ড গুলো আছে সেগুলোর মিনিং কিন্তু আমি দিয়ে যাচ্ছি, এবং মিনিং গুলো আমি ইংলিশ টু ইংলিশ দেওয়ার চেষ্টা করছি, যদিও আমি বাংলা মিনিং অনেক সময় বলে দিচ্ছি। এতে তোমার কি হচ্ছে, ওয়ার্ড স্টকটা ধীরে ধীরে কিন্তু গ্রো করছে। ওকে, তো খুবই মনোযোগের সহিত ধারাবাহিকভাবে এবং রেগুলারলি পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তা চলো, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো দেখো, আমাদের আজকের বিষয় হচ্ছে কি, থিমেটিক এনালাইসিস। ওকে, তো এনালাইসিস মানে আমরা জানি কোনো কিছুকে একদম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা, তাই না? কেটে ছেটে সেটার ভাব গাম্ভীর্য বের করা, তার ভিতরের কোনো বিষয় থাকলে সেটাকে তুলে আনা, এটাই হচ্ছে আমাদের এনালাইসিসের ব্যাপার। তো যেহেতু আমাদের আলোচনাটি হচ্ছে আজকে থিমেটিক এনালাইসিস, অর্থাৎ থিমগুলো কি কি হতে পারে সেগুলোকে আলোচনা করা। একটা টেক্সটকে বা একটা রাইটিংকে আমরা বিভিন্ন দিক থেকে কিন্তু পড়তে পারি, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা আমাদের টপিকগুলোকে তুলে আনতে পারি। সেটা নির্ভর করছে একই সাথে রিডার এবং রাইটারের উপরে। রাইটার হয়তো একদিক থেকে বিষয়টা ভেবে তিনি লিখেছেন, কিন্তু আমরা রিডারেরা ওই লেখাকেই বিভিন্ন পার্সপেক্টিভে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু বিভিন্ন দিক তুলে আনতে পারি। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের সাহিত্যিক বা লিটারেরি ক্রিটিসিজমের একটা বিশেষ, হ্যাঁ, গুরুত্ব বা বিশেষ দিক। কারণ তোমরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে এরকম ভাবে তোমরা কিন্তু কিছু ক্রিটিক্যাল রাইটিং পড়বে, তাই না, যেখানে তোমাকে ক্রিটিক্যালি প্রেজেন্ট করতে হবে কোনো কিছুকে। হুম, তো আমরা সেই থিমেটিক বা ক্রিটিক্যাল এনালাইসিস যেগুলো, সেগুলো কিন্তু আমরা করছি এইভাবে ধারাবাহিকভাবে। ঠিক আছে? তো দেখো, ইন্ট্রোডাকশনে কি বলছে। দ্য লাঞ্চন বাই উইলিয়াম সামারসেট মম is a short story that offers a rich thematic exploration of social pretensions, power dynamics, irony, and the consequences of one's action. তাহলে এখানে চারটা বিষয়ের এক্সপ্লোরেশনকে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে সোশ্যাল প্রিটেনশনস, মানে আমরা সামাজিকভাবে কিভাবে ভান করে চলি, তাই না? ওদিকে লেডিও ভান করছে, আবার এদিকে রাইটারও কিন্তু ভান করছে তার নিজস্ব অবস্থানটাকে টিকিয়ে রাখার জন্য, মান সম্মানটাকে টিকিয়ে রাখার জন্য। সে একটার পর একটা খেয়ে যাচ্ছে, কিন্তু বারবারই সে দেখাচ্ছে যে সে লোভী না, সে বেশি খায় না, তার মানে কি নিজের একটা ভাব সে ধরে রাখছে। কিন্তু এটা হচ্ছে শুধুই ভান, তাই না? এটা কথার কথা, কিন্তু বাস্তবতায় সে কিন্তু একটার পর একটা খেয়ে যাচ্ছে। একইভাবে পাওয়ার ডাইনামিক্স, তাই না, যে
সমাজে তিন ধরনের শ্রেণী রয়েছে, তাই না? লোয়ার ক্লাস, মিডল ক্লাস এবং হায়ার ক্লাস। অনেক সময় মিডল ক্লাস বা লোয়ার ক্লাস পিপল হায়ার ক্লাসের মতো ভাব দেখাতে চায়, তাই না? অথবা সমাজে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো লোয়ার ক্লাস মানুষের জন্য না, কিন্তু অনেক সময় তাকে তার অভাব সত্ত্বেও তাকে দেখাতে হয় যে না, তার কিছু আছে, তার মান সম্মান বলে একটা কথা আছে, এগুলোকে টিকিয়ে রাখতে হয়। তো সেগুলো হচ্ছে পাওয়ার ডাইনামিক্স। আয়রনি তো রয়েছে যে আমরা প্রায়ই আমাদের আচরণে, আমরা আমাদের কথাবার্তায় আমরা কিন্তু আয়রনিকে তুলে ধরি, তাই না? আরেকটি বিষয় হচ্ছে কি, দ্য কনসিকুয়েন্সেস অফ ওয়ান্স অ্যাকশন, এবং একজন কি কাজ করলে কি ফলাফল হতে পারে, তাই না? সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। তাই এই যে থিমেটিক এক্সপ্লোরেশন আমরা চারটি দিক থেকে দেখছি, আর এই বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন কিসের মাধ্যমে? থ্রু আ সিম্পল ন্যারেটিভ অ্যাবাউট আ লাঞ্চ ডেট, তাই তো? তার একটা বিশেষ গল্পের মাধ্যমে এটাকে তুলে ধরা হয়েছে। আর এটার মাধ্যমে তিনি আরো কি করেছেন? ডেলভস ইনটু, মানে গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন, এক্সামাইন করেছেন দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণের, তার সাথে হচ্ছে কি সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক যোগাযোগ, ইউজিং হিউমার অ্যান্ড আইরনি টু হাইলাইট দিস থিমস। আর এইগুলোকে তিনি পর্যবেক্ষণ করতে গিয়ে, এক্সামাইন করতে গিয়ে তিনি ব্যবহার করেছেন কি? হিউমার এবং আইরনি। ঠিক আছে, দেখো, টু হাইলাইট দিস থিমস। তাহলে ডেলভ ইনটু মানে কি? এক্সামাইন করা, ক্রিটিক্যালি এক্সামাইন করা। কি কি এক্সামাইন করেছেন তিনি? কমপ্লেক্সিটিস অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, তাই না? তাহলে মানুষের আচার আচরণ এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে মানুষ কি ধরনের কমপ্লেক্সিটির মধ্যে পড়ে, তারই একটা বিষয় আমরা কিন্তু এই দুইজন মানুষের ইন্টারাকশনের মধ্যে পেয়েছি। আর এটা তুলে ধরতে গিয়ে তিনি বিশেষভাবে হিউমার এবং আইরনি ইউজ করেছেন। আইরনি কি এবং হিউমার কি অলরেডি আমরা ধারণা পেয়েছি, তাই না? প্রথম যে থিম সেটা হচ্ছে কি? সোশ্যাল প্রিটেনশনস অ্যান্ড হিপোক্রেসি। দেখো, সোশ্যাল প্রিটেনশনস, যে আমরা মানুষ মাত্রই এক ধরনের ভণ্ড, যেটা বলি হিপোক্রেসি মানে কি? ভণ্ড, মানে নিজেকে সাধু হিসাবে প্রমাণ করা, ভালো হিসাবে প্রমাণ করা, কিন্তু আসলে আমি ভালো নই, এটা হচ্ছে হিপোক্রেসি, তাই না? তাহলে দেখো, সোশ্যাল প্রিটেনশনস মানে আমরা বুঝেছি ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিমস অফ দ্য লাঞ্চন ইজ দ্য আইডিয়া অফ সোশ্যাল প্রিটেনশনস। তো প্রিটেনশনস এবং হিপোক্রেসি, এই দুইটা ওয়ার্ডের মিনিং কি আমরা একটু দেখে আসি। দেখো, প্রিটেনশনস মানে হচ্ছে দ্য ইউজ অফ অ্যাফেক্টেশন টু ইমপ্রেস, যেটা হচ্ছে প্রিটেনশাসনেস মানে হচ্ছে, দেখো, দ্য ইউজ অফ অ্যাফেক্টেশন টু ইমপ্রেস মানে কি? অন্যকে ইমপ্রেস করার জন্য, অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য কিছু ভাব, অ্যাফেক্টেশন মানে কি? ভাব বা মিথ্যা অহংকার বা গর্ব, এটাকে ব্যবহার করা, নিজের মধ্যে একটা গুরুত্ব বা ইম্পর্টেন্ট একটা ভাব দেখানো, এটা হচ্ছে কি? প্রিটেনশন। আসলে আমি যা না সেটাকে শো করা। হুম। আর হিপোক্রেসি মানে কি? ওই যে ভণ্ড বা ভণ্ডামি, তাই না? যে আমি ধার্মিক না, তারপর ধার্মিক বলে উপস্থাপন করা, আমি চোর কিন্তু সাধু বলে উপস্থাপন করা, এটা যেমন, তাই না? তাই বলছি কি, দ্য প্র্যাকটিস অফ ক্লেমিং টু হ্যাভ হায়ার স্ট্যান্ডার্ড অর মোর নোবেল বিলিভস দ্যান ইজ দ্য কেস। হ্যাঁ, যে নিজের ভিতরে অনেক হাই স্ট্যান্ডার্ড আছে বলে, বা আমার মধ্যে কিছু মহৎ মহৎ চিন্তা ভাবনা আছে বলে দাবি করা, কিন্তু আসলে যা না, এইভাবে, যেটাকে আমরা ভণ্ড বলতে পারি, তাই না? ভণ্ডামি। তো এই ব্যাপারগুলোকে তুলে ধরাটাই হচ্ছে কি সেন্ট্রাল থিম। কিন্তু দেখো, ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিমস অফ দ্য লাঞ্চন ইজ দ্য আইডিয়া অফ সোশ্যাল প্রিটেনশনস অ্যান্ড দ্য হিপোক্রেসি দ্যাট অফেন অ্যাকম্পানিজ দেম। যেগুলো এই থিমের সাথে আছে। অ্যাকম্পানি মানে কি? সাথে থাকে, অ্যালোমেন্ট। দ্য লেডি ইন দ্য স্টোরি প্রেজেন্টস হারসেলফ অ্যাজ আ মডেস্ট ফ্রুগাল পার্সন। দেখো, সে কিভাবে নিজেকে তুলে ধরছে? সে নিজেকে ভাবছে মডেস্ট মানে খুব ভদ্র সভ্য। ফ্রুগাল মানে কি? মিতব্যয়ী, যে বেশি ব্যয় করে না। ফ্রুগাল মানে কি? স্প্যারিং অর ইকোনমিক্যাল অ্যাজ রিগার্ডস মানি অর ফুড, মানে খাবার বা টাকার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া, মানে বেশি ব্যয় না করতে চাওয়া। তা সেটাকে কিন্তু সে বারবারই বলছে, সে একটার বেশি খায় না বা কোনো কিছুই খায় না, এবং নিজের মধ্যে একটা মডেস্ট ভাব সে সবসময় ধরে রাখছে, তাই না? তাই দেখো কি বলছে, হু ক্লেমস আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি লাঞ্চনে কিছুই খাই না, এই কথা বলছে। সে নিজেকে দাবি করছে যে সে মডেস্ট এই কথার মাধ্যম দিয়ে, তাই না? কিন্তু তারপর দেখছি কি, শি প্রসিডস টু অর্ডার দ্য মোস্ট এক্সপেন্সিভ ডিশেস অন দ্য মেনু। কিন্তু তারপরও আমরা দেখছি সে মেনুর যে এক্সপেন্সিভ ডিশেস বা খাবার, সেগুলোকে সে অর্ডার করেই যাচ্ছে। দিস কন্ট্রাডিকশন, তাহলে এখানে একটা বৈপরীত্য রয়েছে, তাই না, তার কথা এবং তার কাজের মধ্যে। তাই বলছে দিস কন্ট্রাডিকশন বিটুইন হার ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস, তাহলে তার কথা এবং কাজের মধ্যে যে কন্ট্রাডিকশন,
কন্ট্রাডিকশন মিনিংটা কি দেখো, আ কম্বিনেশন অফ স্টেটমেন্টস, আইডিয়াস অর ফিচার হুইচ আর অপোজ টু ওয়ান অ্যানাদার, মানে একটার থেকে আরেকটা বিপরীত, এরকম বিপরীতমুখী, হ্যাঁ, যে বিষয়টা তার কথা এবং কাজের ভিতরে, সেটাই কি করছে, রিফ্লেক্টস দ্য থিম অফ হিপোক্রেসি, মানে ভণ্ডামি, এই ভণ্ডামির থিমটাকে তুলে ধরছে। দেখো এই কথা কিন্তু সে অনেকবার বলেছে, এমনকি 4-5টা খাওয়ার পরেও সে আরো কি বলছে দেখো, এখানে আমরা একটা কথা অ্যাড করি, দেখো এই কথাটা বলে ভালো লাগবে, ইভেন আফটার হ্যাভিং মোর দ্যান ওয়ান থিং শি অলসো সেই, তাহলে একের অধিক খাওয়া হয়ে গেছে, তারপরে সে বলছে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চেন। হ্যাঁ, দেখো এই কথাটা সে প্রথমেই বলেছিল রাইটারকে আশ্বস্ত করার জন্য, না, যখন রাইটার ভয় পেয়ে গেছিল বিল দেখে, তাই না, বা বিলে দেওয়া প্রাইস দেখে, কিন্তু সে 2-4টা খাওয়ার পরেও আবার সে একই কথা বলছে, যে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, জাস্ট আ বাইট, মাত্র সামান্য পরিমাণে খেয়েছি, এক কামড় ধরতে পারো, আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, আমি এর থেকে বেশি আবার খাই না, ঠিক আছে, আমি এর থেকে বেশি খাই না। তাহলে সে কতগুলো খায়, সে তো অলরেডি উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালি যে সে কত খায়, তারপরে সে তার প্রিটেনশনটা কিন্তু ধরেই রাখছে, তাই না? হুম। দিস রিপিটেড অ্যাসারশন বাই দ্য লেডি ইজ আইরনিক, এটা অবশ্যই আইরনিক, তাই না, তার কথা এবং কাজের ভিতরে কত ফারাক, বিকজ ডেসপাইট সার ক্লেইম অফ মডেস্টি, তার ভিতরে যে মডেস্টি রয়েছে, দেখো মডেস্টি মিনিংটাকে আমরা দেখে আসি, দ্য কোয়ালিটি অফ বিং রিলেটিভলি মডারেট, হ্যাঁ, যে একটা স্বাভাবিক ভাব বা সাধারণ একটা ভাব, এইটাকে ধরে রাখার যে কোয়ালিটি, এটাকে বলে মডেস্টি, তাই না? তাহলে সে বারবার দাবি করে যাচ্ছে যে সে মডেস্ট, সে এক্সট্রাভ্যাগান্ট নয়, সে ইকোনমিক্যাল, তারপরেও সে অর্ডার্স আর ল্যাভিশ মিল, হ্যাঁ, ল্যাভিশ মানে কি, দামি, হ্যাঁ, খুবই ব্যয়বহুল খাবার কিন্তু সে খেয়ে যাচ্ছে। মম ইউজেস দিস টু ক্রিটিক দ্য সুপারফিশিয়ালিটি অফ সোশ্যাল প্রিটেনশনস, তাই না? তো লেডির এই যে আচরণটা, কথা এবং কাজের ভিতরে মিল না থাকা, এটাকে তুলে ধরেছেন মেইনলি কি করার জন্য, সোশ্যাল প্রিটেনশনস, যে সামাজিকভাবে যে মানুষ অনেক ভান করে থাকে, তার যে সুপারফিশিয়ালিটি সেটাকে তুলে ধরার জন্য। এটা কেন সুপারফিশিয়াল? কারণ তো মানুষ বুঝতেই পারছে যে তুমি যা বলছো কাজে তা প্রমাণ করছো না, অতএব এটা হচ্ছে কি হালখামি। হ্যাঁ, যারা বলতেছে বা যারা এই কথা এই কাজগুলো করছে, তারা মনে করছে যে হয়তো আমাকে মানুষ বুঝতে পারছে না, বা আমি যা বলছি মানুষ হয়তো বা ধরতে পারছে না, তাই না, অতএব আমি খুব বুদ্ধিমান, আমি সবকিছু স্বাভাবিকভাবে করছি, আমার চালাকিটা মানুষ বুঝতে পারছে না, এইটা যেন অনেক মানুষ মনে করে থাকে, কিন্তু আমরা তো ঠিকই বুঝতে পারি, তাই না, যেমনটা রাইটার বুঝতে পারছেন। কিন্তু লেডি বারবার তাকে প্রমাণ করার চেষ্টা করছে যে আমি আসলে বেশি খাই না, কিন্তু রাইটার তো দেখতে পাচ্ছে বাস্তবতাই যে আসলে সে খায় কি খায় না। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক আছে। হচ্ছে হোয়ার ইন্ডিভিজুয়ালস অফেন প্রজেক্ট অ্যান ইমেজ, যেখানে মানুষেরা কি করে, এক ধরনের ভাব ধরে রাখতে চায়, হ্যাঁ, একটা ইমেজ ধরে রাখতে চায়, দ্যাট ইজ অ্যাট ওডস উইথ দেয়ার ট্রু নেচার, যেটা তাদের সত্যিকার স্বভাবের সম্পূর্ণ ভিন্ন। ওড মানে কি, ভিন্ন। দেখা যাচ্ছে সে খুব সৎ, কিন্তু কথাবার্তা আচার আচরণের সে অসৎ, তাহলে তার ভাব বা ইমেজ আর তার সত্যিকারের স্বভাব কিন্তু একরকম হচ্ছে না। এরকম আমাদের সমাজে প্রচুর মানুষ আছে, যারা কথায় নিজেকে প্রমাণ করতে যায় তারা ভালো, তাই তো, খুব পরিশ্রমী, খুব সৎ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে বাস্তবতায় তা নয়। হুম। তাহলে এটা একটা থিম, যে হিপোক্রেসি এবং সোশ্যালি যে প্রিটেনশনস, এইগুলোকে তুলে ধরা। এরপর 2 নম্বর হচ্ছে কি, পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড ম্যানিপুলেশন। হ্যাঁ, যে মানুষ সমাজে কত অসহায়, বিশেষ করে যারা গরিব, তাই না, তারা হচ্ছে অসহায়, এবং তারা তাদের ভাবটা আপাতত ধরে রাখে, আর এই ভাব বা সম্মান ধরে রাখতে গিয়ে তারা ম্যানিপুলেশনের শিকার হয়, মানে যারা ধনী বা যারা হচ্ছে ক্ষমতাবান, তারা এই গরিবদেরকে ম্যানিপুলেট করে, মানে কন্ট্রোল করে করে নিজেদের স্বার্থ উদ্ধার করে ফেলে, ঠিক আছে। তো দেখো কি বলছে, অ্যানাদার সিগনিফিকেন্ট থিম ইন দ্য স্টোরি ইজ দ্য পাওয়ার ডাইনামিক্স অ্যাট প্লে ডিউরিং সোশ্যাল ইন্টারাকশনস। তাহলে সোশ্যাল ইন্টারাকশনে গিয়ে মানুষ কি ধরনের পাওয়ার ডাইনামিককে তারা ব্যবহার করছে, হ্যাঁ, পার্টিকুলারলি হাউ ওয়ান পার্সন ক্যান ম্যানিপুলেট অ্যানাদার, কিভাবে একজন ব্যক্তি অন্যজনকে নিয়ন্ত্রণ করে নিজের স্বার্থে, থ্রু সোশ্যাল কনভেনশনস অ্যান্ড পোলাইটনেস, সামাজিক যে নিয়ম নীতি আছে, যে ভদ্রতা আছে, সেগুলোর মাধ্যম দিয়ে। তাহলে এক দল আরেক দলকে ম্যানিপুলেট করছে, যে দলকে ম্যানিপুলেট করা হচ্ছে তাদের সামাজিক ভদ্রতাকে রক্ষা করার তাগিদেই তারা ম্যানিপুলেশনটাকে মেনে নিচ্ছে। ব্যাপারটি এরকম, যেমন আমাদের রাইটার মেনে নিলেন। তিনি কিন্তু প্রতিবাদ করতে পারতেন, কখন, যখন রাইটারকে বকাঝকা করতেছে যে আপনি এত বেশি খাচ্ছেন কেন, আপনার এত মিট খাওয়া ঠিক না, আপনি অনেক খান, এটা কিন্তু তিনি প্রতিবাদ করতে পারতেন, ওনাকে বোঝাই দিতে পারতেন যে না, আমি তো মাত্র একটা খেয়েছি, কিন্তু আপনি তো এতগুলো খেয়ে ফেলেছেন, কিন্তু তা করতে চাননি রাইটার।
কারণ কি, যদি আবার খারাপ বলে ভাবে যে লোকটা তো খুব খারাপ, তাই না? তাই যে সোশ্যাল কনভেনশনস অ্যান্ড পোলাইটনেস এটাকে মেনটেন করতে গিয়ে কি হয়, এক ব্যক্তি আর এক ব্যক্তির দ্বারা কি হচ্ছে, ম্যানিপুলেটেড হচ্ছে। তো আমরা একটু কনভেনশনস এর মিনিং কি দেখে আসি। দেখো, সুপারফিশিয়ালিটি আমরা মিনিংটা এখানে দেখেছিলাম, ল্যাক অফ থরোনেস, ডেপথ অফ ক্যারেক্টার আর সিরিয়াস থটস, মানে হালকামি, যেটা হ্যাঁ সিরিয়াসনেস না থাকা চিন্তা ভাবনা বা ক্যারেক্টারে। আর ইন্টারাকশনস মানে কি, দেখো, কমিউনিকেশন আর ডিরেক্ট ইনভলভমেন্ট উইথ সামওয়ান অর সামথিং, মানে সামাজিক ইন্টারাকশন বলতে আমরা যেটা বলতে চাচ্ছি যে সমাজে আমরা যেমন ভাবে মানুষের সাথে আচার আচরণ করে থাকি। কনভেনশনস কি, ওয়ে ইন হুইচ সামথিং ইজ ইউজুয়ালি ডান, মানে রীতিনীতি, সমাজে বা যে কোনো কাজকে যেভাবে করা হয়ে থাকে এটাকে বলা হয় কনভেনশনস বা রীতিনীতি, তাই না? আর এক্সপ্লয়েটস মানে কি, দেখো, মেক ইউজ অফ আ সিচুয়েশন ইন আ ওয়ে কনসিডার আনফেয়ার অর আন্ডারহ্যান্ড, মানে শোষণ করা, যেটা এক্সপ্লয়েট মানে আমরা জানি শোষণ করা, মানে আনফেয়ার ওয়েতে কোনো সিচুয়েশনকে ব্যবহার করা। আর অব্লিগেশন মানে কি, দ্য কন্ডিশন অফ বিং মোরালি অর লিগালি বাউন্ড টু ডু সামথিং, মানে বাধ্য। অব্লিগেশন মানে কি, বাধ্যবাধকতা, মানে তোমাকে এটা করতে হবে, এরকম একটা বিষয়। তো দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য লেডি এক্সপ্লয়েটস দ্য ন্যারেটার সেন্স অফ অব্লিগেশন। তাহলে ন্যারেটার অবলাইজড বিকজ হি হ্যাজ হোস্টেড দ্য লেডি, কারণ সে কিন্তু লেডিকে হোস্ট করেছে। অতএব লেডি এখন যা খেতে চাইবে সে তাকে খেতে দিতে বাধ্য। আর এই সেন্স অফ অব্লিগেশনকেই লেডি কি করছে, এক্সপ্লয়েট করছে, শোষণ করছে। শোষণ করার মাধ্যমে তার, তাই তো, যা কিছু খাওয়ার ইচ্ছা আছে, দামি খাবারগুলো সে রাইটারের উপর দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছে। হুম। এবং হিজ ফেয়ার অফ অ্যাপিয়ারিং রুড অর আনজেনারাস, আর একটা জিনিস কি, যে রাইটার ভয় পাচ্ছে যে যদি আমি কথা বলি বেশি তাহলে হয়তো আমাকে রুক্ষ মেজাজের বা আনজেনারাস বা আনকাইন্ড বা রাফ মানুষ বলে ভাববে, তাই না? এই যে তার যে ফেয়ারটাকে লেডি কিন্তু এক্সপেক্ট করছে, লেডি হয়তো বা বুঝতে পারছে কিন্তু, কারণ লেডি বুঝতে পারার প্রথম সাইনটা কি ছিল, যে যখন বিল অফ ফেয়ার দেখে রাইটার স্টার্টেল হয়েছিলেন, চমকে গেছিলেন, তখনই কিন্তু লেডি বুঝতে পেরেছিলেন যে রাইটারের টাকা পয়সার হয়তো প্রবলেম আছে। এই জন্য লেডি কিন্তু তাকে অ্যাসিওরে করেছিল। কিন্তু সে এই রাইটারের ভদ্রতাকে কাজে লাগিয়ে ওই কথাগুলো সে মাথায় না নিয়ে এসে, যে রাইটারের টাকার সমস্যা আছে কি নাই, সে অ্যাফোর্ড করতে পারবে কি না পারবে, এগুলো না বলেই সে একটার পর একটা খেয়ে যাচ্ছে। তাই বলছে, হুইচ অ্যালাউস হার টু অর্ডার হোয়াট এভার শি প্লিজেস উইদাউট কনসিডারেশন ফর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। তাহলে রাইটারের অর্থনৈতিক অবস্থাটা কনসিডার না করেই সে একটার পর একটা খাবার কিন্তু অর্ডার করেই যাচ্ছে। দেখো, এট দ্য বিগিনিং কি হয়েছিল, এট দ্য বিগিনিং হি সেইড টু আস, কারণ প্রথম দিকে তিনি বলেছিলেন, আই ওয়াজ স্টার্টেল হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট, for the prices were a great deal higher than I had anticipated, but she reassured me। তাহলে এই কথাটা কিন্তু আমাকে প্রমাণ করছে যে লেডি জানতো, কিন্তু সে সেটাকে কনসিডারেশন করলোই না, মানে সেটা বিবেচনায় না নিয়ে এসে কি হলো, সে তার মতো খাবার চালিয়ে যাচ্ছে। হিয়ার দ্য ন্যারেটার্স অ্যাংজাইটি অ্যাবাউট দ্য কস্ট অফ দ্য মিল ইজ আ রিফ্লেকশন অফ দ্য পাওয়ার ইমব্যালেন্স। তাই না? আর এখানেই পাওয়ার ইমব্যালেন্সের একটা রিফ্লেকশন। কারণ কি, যে টাকা পয়সার যে ক্ষমতা বা পাওয়ার সেটা কিন্তু রাইটারের নেই, এই জন্য তিনি ভয় পেয়ে গেছিলেন। কিন্তু লেডি এই বিষয়টাকে কিছু মনেই করলো না। সে ফয়েজের কথা সে আগেই বলে দিয়েছিল যে সেখানে সে খেতে চায়। হ্যাঁ, দ্য লেডিস ননশালেন্স অ্যান্ড হার রিপিটেড রিঅ্যাসুরেন্সেস served to manipulate the narrator into spending more than he can afford। তাহলে একদিকে হচ্ছে লেডিস ননশালেন্স, ননশালেন্সের মিনিংটিকে দেখো। ননশালেন্স মানে হচ্ছে অফ আ পার্সোনাল ম্যান ফিলিং অর অ্যাপিয়ারিং ক্যাজুয়ালি কাম অ্যান্ড রিল্যাক্সড, হ্যাঁ, নট ডিসপ্লেইং অ্যাংজাইটি, ইন্টারেস্ট আর এনথুজিয়াজম, যেটা হচ্ছে লেডির দিক থেকে, তাই না? সে যে একটার পর একটা খাবার অর্ডার করে যাচ্ছে, সেক্ষেত্রে সে যেন খুবই রিল্যাক্সড ওয়েতে অর্ডার করছে। রাইটারের ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে তার কোনো অ্যাংজাইটি নেই, তার কোনো ইন্টারেস্ট নেই, সে তার একটা ইন্টারেস্ট মেনটেন করছে, সেটা হলো কি, খাবার। তাহলে এই যে লেডির যে ননশালেন্স অ্যান্ড হার রিপিটেড রিঅ্যাসুরেন্সেস, এবং সে বারবার যে রিঅ্যাসিওর করছে যে আমি একটার বেশি খাই না, কিন্তু সে খাচ্ছে আর বলছে আমি একটার বেশি খাই না। তাহলে একদিকে হচ্ছে তার ইনকনসিডারেট বিহেভিয়ার, আর একদিকে হচ্ছে অ্যাসিউরেন্স, মানে দুইটা কিন্তু সে পাশাপাশি চালাচ্ছে। হ্যাঁ, সে বুঝতে পারছে বলেই তো অ্যাসিউরেন্স করছে যে তার এত খাওয়া ঠিক না বা রাইডারের টাকার সমস্যা আছে, কিন্তু তারপরেও সেটাকে বিবেচনায় নিচ্ছে না। এই দুটা কি করছে, সার্ভ টু ম্যানিপুলেট দ্য ন্যারেটর ইনটু স্পেন্ডিং মোর দ্যান হি ক্যান অ্যাফোর্ড। কারণ রাইটারকে সে বোঝাচ্ছে আমি আপনার পরিস্থিতি জানি, অতএব রাইটার তো আর বলতে পারছে না যে আমার কাছে টাকা নেই। লেডি বলবে, আমি তো জানি, আমি তো জানি আপনার কাছে টাকা নেই, কিন্তু দেখাচ্ছে ও বলেও যাচ্ছে, এদিকে অ্যাসিওর করছে আমি একটা বেশি খাই না, এই বলছে, কারণ রাইটারে হয়তো টাকা নাই, আবার সে কিন্তু চালিয়ে নিচ্ছে তার খাবারটা। হ্যাঁ, হাইলাইটিং হাউ সোশ্যাল এটিকেট, এখানে দেখানো হচ্ছে যে সোশ্যাল এটিকেট বা ভদ্রতা কিভাবে ম্যানিপুলেশন একটা টুল হতে পারে। যে আমি ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করে, তাই না?
তা সেই ভদ্র ব্যবহারটাকে ব্যবহার করে যে অনেকে তার স্বার্থ উদ্ধার করে নিতে পারে, এটাকে হাইলাইট করা হয়েছে। দেখো এটিকেট মানে কি আমরা একটু জেনে আসি। দেখো এটিকেট মানে হচ্ছে দ্য কাস্টমারি কোড অফ পোলাইট বিহেভিয়ার, হ্যাঁ, যেটা সামাজিকভাবে চলে আসে, যেটাকে আমরা পোলাইট বা ভদ্র আচরণ বলে থাকি ইন সোসাইটি অর অ্যামং মেম্বার্স অফ আ পার্টিকুলার প্রফেশন আর গ্রুপ। তাই না, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ইটিকেট অর ম্যানার্স রয়েছে, তাই না, যেগুলো আমাদের মেনটেন করতে হয়। তো সামাজিক এরকম কিছু ইটিকেট আছে, যে একজন যিনি গেস্ট হবেন, তাই না, তাকে অবশ্যই ভালোভাবে আপ্যায়ন করতে হবে, সে যেন মন খারাপ না করে। তো এই বিষয়গুলোকে আমরা একটু খেয়াল করবো। ওকে, আইরনি। তাহলে আইরনির ব্যবহারটা দেখি এবার। আইরনি ইজ আ পারভাসিভ থিম। তো দেখো পারভাসিভ মানেটাকে আমরা একটু দেখে আসি। দেখো পারভাসিভ মানে হচ্ছে স্পেশালি অ্যান আনওয়েলকাম ইনফ্লুয়েন্স অর ফিজিক্যাল ইফেক্ট স্প্রেডিং ওয়াইডলি থ্রু আউট অ্যান এরিয়া অর আ গ্রুপ অফ পিপল। তার মানে হচ্ছে একটা ইফেক্ট, মানে খারাপ ইফেক্ট। হ্যাঁ, তার মানে এই লাঞ্ছন স্টোরিতে আইরনিটা আসলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, এবং লেডির যে ক্যারেক্টারটা, পারভাসিভ ক্যারেক্টার, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। কারণ কি, এটাকে ব্যবহার করা হয়েছে ইউজ টু বোথ হিউমারাস অ্যান্ড ক্রিটিক্যাল ইফেক্ট। হুম, কারণ এইগুলোকে তুলে ধরা হয়েছে হিউমারাস এবং ক্রিটিক্যাল ইফেক্টটাকে ব্যবহার করে। দ্য লেডিস কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস অ্যাবাউট হার ইটিং হ্যাবিটস। কন্ট্রাডিক্টরি মানে কি, বিপরীতমুখী, হ্যাঁ, কথা এবং কাজের যে ভিন্নতা, এই যে স্টেটমেন্ট তার ইটিং হ্যাবিট সম্পর্কে, কাপলড উইথ দ্য ইভেন্টুয়াল আউটকাম অফ দ্য স্টোরি, এবং শেষ পর্যন্ত স্টোরিতে যে একটা আউটকাম হলো, ফলাফল হলো, হুম, সেটার সাথে মিলে কি হচ্ছে, ক্রিয়েট আ রিচ লেয়ার অফ আইরনি। এই পুরো ব্যাপারটা হচ্ছে কি, একটা রিচ লেয়ার অফ আইরনি ক্রিয়েট করেছে, একটা স্তর বা লেভেল তৈরি করেছে, যেখানে প্রচুর পরিমাণে আইরনির ব্যবহার রয়েছে, তাই না। বিহেভিয়ারাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, হ্যাঁ, ভার্বাল আইরনি, দ্যাট আন্ডারস্কোরস দ্য অ্যাবসার্ডিটি অফ দ্য সিচুয়েশন, যেটা সিচুয়েশনের অ্যাবসার্ডিটিকে তুলে ধরছে। দেখো আমরা একটু মিনিং গুলো দেখে আসি। ইভেন্চুয়াল মিনিং কি, আন্ডারস্কোরস, এবং অ্যাবসার্ডিটি মানে কি। দেখো কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে মিউচুয়ালি অপোজড অর ইনকনসিস্টেন্ট, যেটা আমরা দেখেছি। ইভেন্চুয়াল মানে অকারিং অর এক্সিস্টিং অ্যাট দ্য এন্ড অফ অর অ্যাজ এ রেজাল্ট অফ আ প্রসেস অর পিরিয়ড অফ টাইম। ইভেন্চুয়াল মানে কোনো একটা কাজের শেষে, হ্যাঁ, তাহলে ইভেন্চুয়াল রেজাল্ট বা কনসিকুয়েন্স মানে কি, কাজ পরবর্তী যে ফলাফল, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। আন্ডারস্কোর মানে কি, দেখো টু মেক এভিডেন্ট অর এমফাসাইজ অর স্ট্রেস, হ্যাঁ, মানে হচ্ছে কোনো কিছুকে তুলে ধরা, মানুষের কাছে বোধগম্য করে তোলা। আর অ্যাবসার্ডিটি মানে কি, দেখো দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিং রিডিকুলাস অর ওয়ার্ডলি আনরিজনেবল, মানে অযৌক্তিক, হ্যাঁ, ব্যাপক পরিমাণে অযৌক্তিক বা হাস্যকর একটা পরিস্থিতি তুলে ধরতে এখানে ব্যবহার করা হয়েছে। তো দেখো, তাই বলছে দ্যাট আন্ডারস্কোরস দ্য অ্যাবসার্ডিটি অফ দ্য সিচুয়েশন, ওই সিচুয়েশন যে কতখানি আনরিজনেবল এবং হাস্যকর ছিল, অ্যাবসার্ড ছিল, সেটাকে তুলে ধরতে সাহায্য করেছে এই আইরনি। The following line from the story is a good example of irony. কেমন, টুডে শি ওয়েজ 21 স্টোন, মানে 20 বছর পরে রাইটার এই কথাটা বলছে, তাই তো, যে 20 বছর আগে লেডির খাওয়ার অভ্যাস তিনি দেখেছিলেন, এবং লেডি বারবার বলছে যে স্বাস্থ্যের জন্য কোনটা ভালো, কতটুকু খাওয়া উচিত, এবং কি চলে যাওয়ার সময় বলতেছে যে তুমি আমার উদাহরণ ফলো করবে, একটার বেশি লাঞ্চে খাবেন না। কিন্তু তার যে আলটিমেট ফলাফল, হ্যাঁ, 20 বছর পরে আমরা পেয়েছি। এটাই হচ্ছে প্রথম কথার সাথে শেষ কথার যে বৈপরীত্য বা কন্ট্রাডিকশন, যেটা আয়রনিকে তুলে ধরছে, তাই না। দাস দ্য স্টোরি কনক্লুডস উইথ অ্যান আয়রনিক টুইস্ট। টুইস্ট রয়েছে এটা, হ্যাঁ, একটা মোড় রয়েছে, যে কথা কি ছিল আর বাস্তবতা কি প্রমাণ করলো। তার বাস্তবতা তো তার খাওয়ার ভিতরে প্রমাণিত হচ্ছিল, তাই না, যে সে বলছে একটার বেশি খায় না, কিন্তু অলরেডি 7-8টা সে শেষ করে গিয়েছিল। এবং আরেকটা কি হচ্ছে, অ্যাজ দ্য ওয়ান স্লিম অ্যান্ড এলিগেন্ট লেডি, এবং যিনি একসময় খুবই স্লিম এবং এলিগেন্ট লেডি ছিলেন, সেই হয়ে গেল কি, দেখো হু ক্লেম টু ইট সো লিটিল, যে বারবার দাবি করছিল যে সে কম খায়, হ্যাজ বিকাম সিগনিফিকেন্টলি ওভারওয়েট, তিনি হয়ে গেছেন কি, ব্যাপকভাবে ফ্যাটি বা ব্যাপক ওজন তিনি গেইন করে ফেলেছেন, তাই না। দিস আইরনি নট অনলি প্রোভাইডস আ হিউমারাস এন্ডিং, অর্থাৎ এই যে আইরনিক্যাল রিমার্ক, যে টুডে শি ওয়েজ 21 স্টোন, এটা প্রোভাইডস করছে কি আ হিউমারাস এন্ডিং, সাথে সাথে আরো কি, বাট অলসো সার্ভস অ্যাজ আ কমেন্টারি অন দ্য কনসিকুয়েন্সেস অফ ইন্ডালজেন্স। ইন্ডালজেন্স মানে কি, লোভ, অতিমাত্রায় কোনো কিছু করলে তার যে কনসিকুয়েন্স হয় বা ফলাফল হয়, নেগেটিভ ফলাফল, সেটার কমেন্টারি হিসাবে কাজ করেছে। অ্যান্ড দ্য ফলস ইমেজ শি প্রজেক্টেড ডিউরিং দ্য লাঞ্চন,
এবং সে যে মিথ্যা ভাব তুলে ধরেছিল সেটাকেও তুলে ধরতে সাহায্য করেছে। তার মানে এটা একটা কমেন্টারি হিসেবে কাজ করছে। একটা হচ্ছে ইন্ডালজেন্সের কনসিকুয়েন্সকে তুলে ধরার জন্য, আর একটা হচ্ছে মিথ্যা যে ইমেজ বা ভাব সে তুলে ধরেছিল সেটাকেও উপস্থাপন করার জন্য। তাহলে আমরা কমেন্টারি, ইন্ডালজেন্স এবং প্রজেক্টেড এই তিনটা ওয়ার্ডের মিনিংটা একটু দেখে আসি। দেখো, কমেন্টারি মানে হচ্ছে অ্যান এক্সপ্রেশন অফ অপিনিয়ন আর অফারিং এক্সপ্লেনেশন অ্যাবাউট অ্যান ইভেন্ট অর সিচুয়েশন, মানে আলোচনা, তাই না? বা হচ্ছে একটা মতামত। যেমন আমরা ক্রিকেট কমেন্টারি দেখি, ফুটবল কমেন্টারি মানে একজন ব্যক্তি যা দেখছেন সেটা সম্পর্কে তিনি কি তুলে ধরছেন বা কি বলছেন, তাই না? আর ইন্ডালজেন্স মানে হচ্ছে বিকাম ইনভলভ ইন অ্যান অ্যাক্টিভিটি টিপিক্যালি ওয়ান দ্যাট ইজ আনডিজারেবল অর ডিসঅ্যাপ্রুভ অফ, মানে অপ্রত্যাশিত বা যেটাকে আমরা মেনে নিতে পারি না এমন কোনো কাজে ইনভলভ হয়ে পড়াটাকে বলা হচ্ছে ইন্ডালজেন্স। তার মানে রাইটার চাচ্ছে না সে খাক, কিন্তু সে প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছে, এটা হচ্ছে লেডির ইন্ডালজেন্স। ওকে। আর প্রজেক্টেড মানে কি? রিপ্রেজেন্ট করা, সামনে উপস্থাপন করা, তাই না? এস্টিমেটেড অর ফোকাসড অন দ্য বেসিস অফ কারেন্ট ট্রেন্ডস অর ডেটা, তাহলে বর্তমান তথ্য বা ট্রেন্ড অনুসারে একটা বিষয়কে পূর্বাভাস দেওয়া বা অনুমান করে নেওয়া যেটা হতে পারে, তাই না? তো আমরা এখানে তিনটা থিম পেয়ে গেলাম। 4 নম্বরে কি দেখো, কনসিকুয়েন্সেস অফ অ্যাকশন। দ্য থিম অফ কনসিকুয়েন্সেস ইজ সার্টেনলি ওভেন ইনটু দ্য ন্যারেটিভ। ওভেন মানে কি? যুক্ত করে দেওয়া, হ্যাঁ, বা হচ্ছে আলোচনা করা এখানে ব্যবহার করা হয়েছে। কালমিনেটিং ইন দ্য আয়রনিক রিভেলেশন এট দ্য এন্ড, এবং শেষের দিকে যে একটা আয়রনিক রেভেলেশন ঘটেছে, যে লেডি আজ থেকে 20 বছর আগে কেমন ছিল, 20 বছর পরে কেমন হয়েছে, এখানে গিয়ে আমাদের গল্পের বা আয়রনির বা কনসিকুয়েন্সের একদম শীর্ষ চূড়ায় পৌঁছে গেছে। তাই কালমিনেটিং মানে কি? সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া। তো দেখো, কালমিনেট মানে কি বোঝানো হচ্ছে? রিচ আ ক্লাইম্যাক্স আর পয়েন্ট অফ দ্য হাইস্ট ডেভেলপমেন্ট। তাহলে লেডির হাইস্ট ডেভেলপমেন্ট কি? যে সে 133 কেজি হয়ে গেছে। হ্যাঁ। দ্য লেডিস গ্লাটনি। গ্লাটনি মানে কি দেখো, মানে হচ্ছে হ্যাবিচুয়াল গ্রিড অর এক্সেস ইন ইটিং। তাহলে লোভ মানে অতিমাত্রায় খাওয়া। দ্য লেডিস গ্লাটনি ডিউরিং দ্য লাঞ্চন অ্যান্ড হার ডিসরিগার্ড ফর দ্য ন্যারেটার্স ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আর ইভেন্চুয়ালি রিফ্লেক্টেড ইন হার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইয়ার্স লেটার, না? আচ্ছা, আমরা একটু 20 অ্যাড করে দিই। তাই বলছে দেখো, দ্য লেডিস গ্লাটনি ডিউরিং দ্য লাঞ্চন অ্যান্ড হার ডিসরিগার্ড ফর দ্য ন্যারেটার্স ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। তাহলে একদিকে হচ্ছে লাঞ্চনের সময় লেডির, হ্যাঁ, গ্রোগাসে খাওয়া, অ্যান্ড হার ডিসরিগার্ড ফর দ্য ন্যারেটার্স ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, এবং ন্যারেটারের অর্থনৈতিক অবস্থা কি সেটার প্রতি তার ডিসরিগার্ড বা কেয়ারলেসনেস, সেগুলো কি করছে? আর এভেনচুয়ালি রিফ্লেক্টেড, সেগুলো ফলাফল স্বরূপ পরবর্তী উঠে এসেছে কোথায়? ইন হার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স 20 ইয়ার্স লেটার, যেটা 20 বছর পরে তার শারীরিক চেহারাতেই বা বডি ফিগারেই কিন্তু উঠে এসেছে, তাই না? দিস সাজেস্ট আ মোরাল আন্ডারটোন টু দ্য স্টোরি। আর এখানেই একটা মোরাল আন্ডারটোন রয়েছে। আন্ডারটোন মানে কি দেখো, আন্ডারটোন মানে হচ্ছে অ্যান আন্ডারলাইং কোয়ালিটি অর ফিলিং, মানে এখানে আমরা বুঝবো ফিলিং হিসাবে, তাই না? একটা ফিলিং বা অনুভূতি আমাদের কাছে কিন্তু তুলে ধরেছে। হোয়ার অ্যাকশনস পার্টিকুলারলি দোজ রুটেড ইন হিপোক্রেসি এন্ড এক্সেস, বিশেষ করে সেই অ্যাকশনগুলো, যে অ্যাকশনগুলো ভণ্ডামি বা অতিমাত্রায় করা হয়ে থাকে, সেইগুলো কি করে? হ্যাভ ইনএভিটেবল কনসিকুয়েন্সেস, যেগুলোর অপরিহার্য পরিণাম আছে। কনসিকুয়েন্সেস মানে কি? পরিণাম বা হচ্ছে নেগেটিভ রেজাল্ট। তাহলে সেই অ্যাকশনগুলো যদি হয়ে থাকে বিশেষ করে কিসের উপর ভিত্তি করে? হিপোক্রেসি এবং এক্সেসের উপর ভিত্তি করে, মানে আমি জেনেও কাজটা করছি, ক্ষতি জেনেও কাজটা করছি, এটা হচ্ছে হিপোক্রেসি, তাই না? এবং এক্সেস, সে জানে যে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং সে রাইটারকে এই কথা বলছে বারবার, কিন্তু সে নিজে খেয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি? হিপোক্রেসি। হ্যাঁ। আর সেই অ্যাকশনগুলো কি হয়? একসময় আমাদের অপরিহার্য যে সকল ফলাফল, যেগুলো আমরা এড়াতে পারবো না, তাই না, সেগুলো কিন্তু সৃষ্টি করে বা তুলে ধরে। হাউ মাচ দ্য ন্যারেটর পেইড ফর দ্য বিল ইজ ক্লিয়ার ইন দ্য ফলোইং স্পিচ, তাই না? যে কতটুকু ন্যারেটরকে পে করতে হয়েছিল সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু লেডি এটাকে মোটেও গুরুত্ব দেয়নি। দ্য বিল কেম অ্যান্ড হোয়েন আই পেইড ইট আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর আ কোয়াইট ইনএডিকুয়েট টিপ। তার মানে কি, যখন আমি বিল পে করলাম, তারপরে আমার কাছে যা ছিল সেটা দিয়ে যে আমি টিপ দিব, সেই টিপটাও কিন্তু সম্পূর্ণ ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত। তার মানে তার কাছে যা টাকা ছিল তার আর কিছুই থাকলো না। ওকে। দ্য ন্যারেটার্স ইমিডিয়েট কনসিকুয়েন্স ইজ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেইন। তাহলে রেজাল্টের কথা যেহেতু বলা হচ্ছে, কনসিকুয়েন্সেস অফ অ্যাকশন, তাহলে কনসিকুয়েন্স এখানে দুই ভাবে ঘটেছে, একটা হচ্ছে ইমিডিয়েট কনসিকুয়েন্স আর একটা হচ্ছে ইভেনচুয়াল কনসিকুয়েন্স, তাই না? তাহলে ইমিডিয়েট মানে কি? যেটা তৎক্ষণাৎ ঘটে গেছে, আর একটা হচ্ছে কোনো ঘটনা শেষ হওয়ার পরে ঘটে গেছে। হ্যাঁ, তাই বলছি দেখো,
দ্য ন্যারেটার্স ইমিডিয়েট কনসিকুয়েন্স ইজ দ্য ফিনান্সিয়াল স্ট্রেন, মানে যে ফলাফলটা আমাদের কাছে সেই সময়ে চোখে ধরা পড়েছিল ইমিডিয়েট, সেটা কিন্তু হচ্ছে তার ফিনান্সিয়াল প্রেশার, যেটা দ্বারা তিনি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, তাই না? কজড বাই দ্য লাঞ্চন। দেখো আমরা একটু ইমিডিয়েট এবং স্ট্রেইনের কথা একটু দেখে আসি। ইমিডিয়েট মানে হচ্ছে অকারিং অর ডান অ্যাট ওয়ান্স, মানে তৎক্ষণাৎ ঘটে যাওয়া। আর স্ট্রেইন মানে হচ্ছে আ সিভিয়ার অর এক্সেসিভ ডিমান্ড অন দ্য স্ট্রেংথ, রিসোর্সেস অর অ্যাবিলিটিস অফ সামওয়ান অর সামথিং, মানে কোনো ব্যক্তি বা কোনো কিছুর এক্সেসিভ ডিমান্ড, মানে একটা চাপ বা প্রেশারই কিন্তু এখানে বোঝানো হচ্ছে, তাই না? হুম। তাহলে সেই জিনিসটা হয়েছিল কিসের মাধ্যমে? লাঞ্ছনের মাধ্যমে, যেটা রাইটারকে ভোগ করতে হয়েছে। হাউএভার দ্য ব্রডার কনসিকুয়েন্স ইজ সিন ইয়ার্স লেটার, কিন্তু পরবর্তীতে কয়েক বছর পরে ব্রডার যে কনসিকুয়েন্স সেটা আমরা পেয়েছি অনেকদিন পরে, তাই না? কিসের ক্ষেত্রে? ইন দ্য লেডিস ট্রান্সফরমেশন, লেডিসের রূপান্তরের দিক থেকে, বিশেষ করে ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ইমপ্লাইং দ্যাট হার ইন্ডালজেন্স হ্যাড আ লাস্টিং ইম্প্যাক্ট, যে তার এই অতিমাত্রায় খাওয়া, লোভ, এটা তার উপরে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে, বোথ অন হার অ্যান্ড অন দ্য ন্যারেটর্স মেমোরি অফ দ্য ইভেন্ট। একদিকে লেডির ফিজিকের উপরে বা বডির উপরে, আরেকদিকে হচ্ছে ন্যারেটরের মেমোরির উপরে, তাই তো? যে এমন একটা লং লাস্টিং ইম্প্যাক্ট পড়েছে যে রাইটার বলছে কি, যে আমি ভুলে যাবো এই ঘটনা? কখনোই না। তাহলে দুজনের উপরে নেগেটিভ ইফেক্ট পড়েছে। একদিকে হচ্ছে রাইটারের সাইকোলজিক্যাল আর মেন্টাল সিচুয়েশনের উপর, আর এটা হচ্ছে লেডির ফিজিক্যাল কন্ডিশনের উপর। ওকে, তাহলে আমরা ট্রান্সফরমেশন মানে কি দেখি। তাহলে ট্রান্সফরমেশন মানে হচ্ছে মার্ক চেঞ্জ ইন দ্য ফর্ম, নেচার অ্যান্ড অ্যাপিয়ারেন্স, সেটা বুঝতে পেরেছো। ইমপ্লাইং মানে কি? ইন্ডিকেট করা, হ্যাঁ, ইন্ডিকেটিং দ্য ট্রুথ অর এক্সিস্টেন্স অফ সামথিং বাই সাজেস্টিং রাদার দ্যান এক্সপ্লিসিট রেফারেন্স, মানে সেটা যা সরাসরি না বলে কোনো কিছুর মাধ্যম দিয়ে বলা। রাইটার কিন্তু একটা কথা দিয়েই মাত্র বলে দিয়েছে তার ফলাফলটা কি হয়েছে, যে শি ওয়েজ 21 স্টোন টুডে, তাই না? আজকে এই কথাটুকু দিয়ে বোঝা গেছে যে আসল প্রভাবটা কি ঘটেছিল সেই দিনের। দেখো লাস্টে আমরা কি পাচ্ছি, যে দুটা আসলে এই থিমেটিক বিষয়গুলোকে তুলে ধরতে সাহায্য করেছে এবং এগুলো থিম হিসাবে কাজ করেছে। একদিকে তারা কিন্তু ইনস্ট্রুমেন্ট বা এলিমেন্টস, আরেকদিকে তারা কিন্তু থিম, তাই না? যে গল্পে রাইটার উইট এবং হিউমারকেও ব্যাপক পরিমাণে ব্যবহার করেছেন এবং তার থিমেটিক রিপ্রেজেন্টেশনে তিনি এইগুলোকেও তুলে ধরেছেন, তাই না? বলছে মমস ইউজ অফ হিউমার অ্যান্ড উইট ইজ নট জাস্ট ফর এন্টারটেইনমেন্ট, এগুলো তিনি শুধু এন্টারটেনমেন্টের জন্যই দেননি, ইট ইজ অলসো আ থিমেটিক টুল। দেখো, থিমকেও রিপ্রেজেন্ট করার জন্য, দ্যাট লাইটেন্স দ্য ক্রিটিক অফ সোশ্যাল নর্মস অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। লাইটেন মানে কি? তুলে ধরা, রিপ্রেজেন্ট করা, মানুষ এবং সামাজিক যে আচার আচরণ, এগুলোকে ক্রিটিসাইজ করতে, সমালোচনা করতে তাকে কিন্তু এই টুলগুলো সাহায্য করেছে। কোনগুলো? হিউমার এবং উইট। দ্য ন্যারেটার্স ড্রাই হিউমার, পার্টিকুলারলি ইন হিজ রিফ্লেকশনস অন দ্য লাঞ্চন, রিফ্লেকশন মানে কি? প্রতিফলন বা অবজারভেশন, অ্যান্ড ইটস আফটারমাথ, এবং এর যে নেগেটিভ রেজাল্ট, এগুলোর উপরে তার যে ড্রাই হিউমার, ড্রাই হিউমার মানে কি? যে হিউমার গুলো আমাদের মধ্যে খুব একটা হাসি ঠাট্টা সৃষ্টি করছে তা নয়, কিন্তু এক ধরনের ভাব গাম্ভীর্যতা আছে, এত গম্ভীরতা আছে। আর এটা কি করছে? অ্যাডস আ লেয়ার অফ কমপ্লেক্সিটি টু দ্য স্টোরি, মেকিং দ্য থিমস মোর রিলেটেবল অ্যান্ড এনগেজিং। এতে কি হচ্ছে? থিম গুলো আরো বেশি রিলেটেবল হচ্ছে এবং এনগেজিং হচ্ছে। তাহলে আফটারমাথ, রিলেটেবল এবং এনগেজিং মিনিং গুলো কি, সেগুলো আমরা একটু দেখে আসি। দেখো কি বলা হচ্ছে, আফটারমাথ মানে হচ্ছে দ্য কনসিকুয়েন্স অর আফটার ইফেক্টস অফ আ সিগনিফিক্যান্ট আনপ্লিজেন্ট ইভেন্ট। তাহলে একটা আনপ্লিজেন্ট বা অস্বস্তিকর পরিস্থিতির আফটার ইফেক্ট কি বা ফলাফল কি, সেটা হচ্ছে আফটারমাথ। আর রিলেটেবল মানে হচ্ছে রিলেটেড, মানে যেটাকে রিলেট করা যায়। দেখো, এবল টু বি রিলেটেড টু সামথিং এলস। আর এনগেজিং মানে কি? চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ। শোকেজেস মানে কি? এক্সিবিট অ্যান্ড ডিসপ্লে। হ্যাঁ, তাহলে এই মিনিং এর সাথে আমরা আবার একটু দেখে আসি। তাহলে বলা হচ্ছে কি, যে ন্যারেটার্স এর ড্রাই হিউমারটা কি করেছে? এই গল্পের যে লেয়ার অফ কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটিকে আরো বেশি অ্যাড করে দিয়েছে। দেখো, সাবজেক্ট হচ্ছে কি দ্য ন্যারেটার্স ড্রাই হিউমার, ভার্ব হচ্ছে কি অ্যাডস আ লেয়ার অফ কমপ্লেক্সিটি টু দ্য স্টোরি। তাহলে স্টোরিতে একটা কমপ্লেক্সিটির একটা লেয়ার স্থাপন করেছে এবং আলটিমেটলি এই সব কিছুই ড্রাই হিউমার কি করছে? এই গল্পটাকে বা এই গল্পের যে থিমগুলোকে আরো বেশি রিলেটেড এবং আকর্ষণীয় করে তুলেছে। দ্য হিউমার ইন দ্য ফলোইং লাইন ইজ ক্লিয়ার টু আস। কেমন? দেখো এখানে কি ধরনের হিউমার, হ্যাঁ, আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, সো আই অর্ডার্ড কফি ফর মাইসেলফ। এখানে তিনি আমাদেরকে বললেন কি, যে আর আমি চিন্তা করছি না, আমি যে কফি 15-20 দিন খাবো না বলে ভেবেছিলাম, এখন আর সেটা ভাবা যাবে না, আমি অলরেডি আমার জন্য একটু কফি খেয়ে নিই, তা না হলে পরবর্তীতে কফি তো আমি নাও খেতে পারি। অ্যান্ড আইসক্রিম অ্যান্ড কফি ফর হার, আর সে যেহেতু কফির সাথে সাথে আইসক্রিম খেতে যাচ্ছে, তার জন্য আমি আইসক্রিমও
অর্ডার করেছিলাম। তার মানে এখানে এক ধরনের হিউমার রয়েছে, তাই না? যে তিনি আর মানে সহ্য করতে পারছেন না যে আমিও আমার জন্য কফি অর্ডার করে দিলাম, আর টাকা বাঁচানোর কোনো কাজ নেই। দিস লাইন শোকেজেস দ্য ন্যারেটার্স রেজিগনেশন। রেজিগনেশন মানে কি? মানে একটা জিনিসকে মেনে নেওয়া, আর কিছু করার নেই, রাগ করার নেই, আর বেশি হতাশ হওয়ার নেই। তাই বলছে দেখো, দ্য অ্যাকসেপ্টেন্স অফ সামথিং আনডিজারেবল বাট ইনএভিটেবল, তাই না? এটা আনডিজারেবল কিন্তু ইনএভিটেবল, অতএব রিজাইন করে ফেলা বা মেনে নেওয়া ছাড়া তার কোনো গতি নাই। তাই বলছে দিস লাইন শোকেজেস দ্য narrator's resignation and his sense of humor in the face of an increasingly absurd situation। এবং ক্রমবর্ধমান অ্যাবসার্ড সিচুয়েশনের মধ্যেও যে তার সেন্স অফ হিউমারটা আছে, যে তিনি রেগে গেলেও তিনি যে রাগ বা এই ধরনের অ্যাপিয়ারেন্স না রেখে তিনি যে হিউমারাস থাকতে পারছেন, এটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই লাইনের মাধ্যমে। শোকেস মানে কি? রিপ্রেজেন্ট করা বা তুলে ধরা, তাই না? অ্যাবসার্ড মানে কি? ওয়াইল্ডলি আনরিজনেবল, ইলজিক্যাল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাই না? অযৌক্তিক, ইলজিক্যাল, হ্যাঁ, সেটাকে বলা হয়েছে। তাই এরকম একটা ইলজিক্যাল অ্যাবসার্ড সিচুয়েশনেও তিনি যে তার সেন্স অফ হিউমারটাকে ধরে রাখছেন, এটাও কিন্তু এই লাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দ্য হিউমার হিয়ার অলসো হাইলাইটস দ্য লেন্থ টু হুইচ পিপল উইল গো টু মেইনটেইন সোশ্যাল ডেকোরাম। এবং এই হিউমারের মাধ্যমেও দেখানো হয়েছে যে একজন ব্যক্তিকে সামাজিক যে ভদ্রতা সেটাকে মেনটেন করার জন্য কত দূর পর্যন্ত যেতে হয়, মানে কত দূর পর্যন্ত সহ্য করতে পারে একজন মানুষ তার এই সামাজিক ডেকোরামটাকে মেনটেন করার জন্য, তাই না? ইভেন অ্যাট দেয়ার ওন এক্সপেন্সেস, এমনকি নিজের ক্ষতি স্বীকার করে হলেও। দেখো, ডেকোরাম মানে কি? বিহেভিয়ার ইন কিপিং উইথ গুড টেস্ট অ্যান্ড প্রোপ্রাইটি। তাহলে নিজের গুড টেস্ট অথবা সামাজিক ভদ্রতাকে রক্ষা করে আচরণ করাটাকে বলা হচ্ছে ডেকোরাম। তার মানে নিজের ক্ষতি স্বীকার করেও কিভাবে সামাজিক ভদ্রতা মেনটেন করে চলা যায়, সেটাও কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে, যেটা আমরা রাইটারের দিক থেকে দেখেছি। রাইটার রেগে যেতে পারতেন, আনএক্সপেক্টেড বিহেভিয়ার তিনি সেখানে শো করতে পারতেন, তাই না? যেটা আমরা প্রত্যাশা করতাম না বা লেডিও প্রত্যাশা করতো না। হ্যাঁ, কিন্তু তিনি সেগুলো করেননি, নিজের কম্পোজারটাকে তিনি ঠিক রাখছেন, নিজেকে কম্পোজ করে রাখছেন, কন্ট্রোল করে রাখছেন, তাই না? রেগে গিয়ে হইচই করেননি। তো যাই হোক, এই হলো আমাদের বিশেষ 5টি থিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা অনেক কোটেড পার্টগুলো পাবো যেগুলো আমরা আমাদের ব্রড কোশ্চেনে অ্যাড করতে পারবো। তা আমি চেষ্টা করেছি এভাবে আলোচনাগুলো করার জন্য, বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলো নিয়ে। আশা করি তোমরা পড়ে বুঝতে পেরেছো। তো এখানে ওয়ার্ড মিনিং গুলো আমি দিয়েছি, তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়ে নিবে, কারণ ফার্স্ট ইয়ারে আমার সবচেয়ে বেশি গুরুত্ব থাকে হচ্ছে ওয়ার্ড স্টকটাকে বা ভোকাবুলারি গুলোকে বাড়ানোর জন্য, এবং বিশেষ করে স্ট্যান্ডার্ড লেভেলের ভোকাবুলারি। ঠিক আছে? হ্যাঁ, ভোকাবুলারি ইজিও হতে পারে, কিন্তু তোমরা চেষ্টা করবা স্ট্যান্ডার্ড কিছু ওয়ার্ড তোমাদের লেখনের মধ্যে দিতে, যাতে এক্সামিনার মনে করতে পারে যে তোমার ভিতরে ওয়ার্ড স্টক এর লেভেলটা খুবই ভালো। ওকে, ইউ হ্যাভ আ রিচ কালেকশন অফ ওয়ার্ডস। তো ডিয়ার স্টুডেন্টস, আবারও তোমরা ভিডিও ক্লাসটি দেখে নিবে, তাহলে কয়েকবার দেখবে, এতে তোমার বিষয়টা আরো বেশি মাথায় গেঁথে যাবে। ওকে, তো কনক্লুশনের মাধ্যমে শেষ করি। দেখো, দ্য লাঞ্চন ইজ আ রিচ টেক্সট দ্যাট ইউজেস আ সিম্পল ন্যারেটিভ। এটা একটা ছোট্ট কাহিনীকে বর্ণনা করা হয়েছে কিস করার জন্য? টু এক্সপ্লোর কমপ্লেক্স থিমস। কিন্তু থিম গুলো যে কমপ্লেক্স, এগুলোকে তুলে ধরার জন্য, মানে কমপ্লেক্স থিম গুলোকে তুলে ধরার জন্য, তাই না? মম স্কিলসফুল ইউজ অফ আইরনি, হিউমার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি allows him to critique the superficiality of social pretensions, the power dynamics in human interactions, and the inevitable consequences of one's actions। তাহলে এখানে আমরা 3টা স্পেশাল থিমকে তুলে ধরছি আরো 3টা স্পেশাল কিছু এলিমেন্টের মাধ্যমে। কেমন? আইরনি, হিউমার এবং সোশ্যাল কমেন্টারি, এই 3টা বিষয়কে ইউজ করেছেন রাইটার তুলে ধরার জন্য। কি? দ্য সুপারফিশিয়ালিটি অফ সোশ্যাল প্রিটেনশনস অর হিপোক্রেসি, দ্য পাওয়ার ডাইনামিক্স ইন হিউম্যান ইন্টারাকশনস, and the inevitable consequences of one's actions, তাই না? থ্রু দ্য লেন্স অফ আ সিমিংলি ইনোকুয়াস লান্স। ইনোকুয়াস মানে কি? নট সো হার্মফুল, তাই না? খুব ক্ষতিকর না, হয়তো লেডি তার টাকাটা হয়তো খরচ করে ফেলেছে, কিন্তু এমন না যে রাইটারের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। তারপরেও এটা কি কিছুটা হলো নেগেটিভ ছিল, তাই না? এতটা প্রেশার রাইটারকে তার ভদ্রতার খাতিরে সহ্য করতে হলো, কিন্তু হয়তো একদম বেশি ক্ষতি না। তাই বলছে এরকম সিমিংলি ইনোকুয়াস লান্স, এই লান্সের লেন্স দিয়ে তুলে ধরা হয়েছে কি? মম অফার্স আ শার্প অ্যান্ড উইটি এক্সপ্লোরেশন অফ হিউম্যান নেচার অ্যান্ড সোসাইটি। মানুষের স্বভাব এবং সোসাইটিকে তিনি এক্সপ্লোর করেছেন খুবই শার্পলি অ্যান্ড উইটিলি, এত খুবই তীক্ষ্ণভাবে এবং খুবই সূক্ষ্মভাবে এবং খুবই
বুদ্ধিদীপ্ত ভাবে তিনি তুলে ধরেছেন। ওকে, তো দেখো ইনোকুয়াস এবং এক্সপ্লোরেশন এই দুটার মিনিংটা আমরা এখান থেকে ইংলিশে জেনে নিই। ইনোকুয়াস মানে কি, দেখো নট হার্মফুল অর অফেন্সিভ। এক্সপ্লোরেশন মানে কি, দ্য অ্যাকশন অফ এক্সপ্লোরিং অ্যান আনফ্যামিলিয়ার এরিয়া, মানে পর্যবেক্ষণ করা বা ডিসকভার করা। ওকে, তো ডিস্টুডেন্টস এই হলো আমাদের আজকের মতো আলোচনা। তো আজকে আমরা আলোচনা করলাম থিমেটিক অ্যানালাইসিস, আগামীকাল আমাদের আলোচনার বিষয় হবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস। কারণ আজকে আমরা কয়েকটি থিমকে ফাইন্ড আউট করে সেগুলোকে এক্সপ্লেন করেছি, অ্যানালাইসিস করেছি, তাই না? এরপর হবে আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যেখানে আমাদের থিমেটিক অ্যানালাইসিস সহ সেখানে আমাদের যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস, তাই না, এলিমেন্টাল অ্যানালাইসিস, বিশেষ করে ফিগার অফ স্পিচ অর লিটারি যে ডিভাইসেস, সেগুলো আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতেও তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও ক্লাসটি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।